আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো গাছে ডাল চালের পানি দিয়েছিলাম। আর ডাল আর চালের পানি সবসময় আমি দিয়ে থাকি। তো ডাল চালের পানিটা গাছে গোড়ায় দিলাম। আর এদিকে কিছু প্রথম দিকে আমি বুঝতে পারি নাই এগুলা কি গাছ ছিল। তো তারপর দেখলাম কি এগুলা হচ্ছে আলু গাছ উঠেছিল। তারপর ওদিকে আবার ওই যে কি বলে টমেটো গাছে টমেটো ধরতেছে। এদিকে সন্ধ্যা মালতী মনে হয় এই ফুল গাছগুলোর নাম। তো এই সন্ধ্যা হলেই ফুলগুলা ফুটে খুবই সুন্দর লাগে। আর ছোটোবেলায় ভাবতাম এগুলা হয়তো বা মাইক ফুল এরকম বলতাম। তো এখন যতটুকু জানি মনে হয় সন্ধ্যা মালতী বলে থাকে সবাই। আর এদিকে আন্নি কিন্তু কোরআন পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। তো আলহামদুলিল্লাহ আন্নির কোরআন শরীফ মানে খতম হয়ে গেছে, পড়া শেষ হয়ে গেছে। তো সবাই দোয়া রাখবেন আন্নির জন্য। আর এদিকে দেখেন কিছু কাপড় চোপড় ছিল, তো এগুলাকে আমি ধুয়ে দিয়েছি। এসানে পাঞ্জাবি পাজামা এগুলাও ধুয়ে দিলাম। এদিকে আজকে ভাবলাম যে আটা দিয়ে বান তৈরি করব। তো এদিকে আমি দিলাম হচ্ছে আটা, স্বাদ মতো লবণ, আর এদিকে দিলাম হচ্ছে কিছুটা ইস্ট। তারপর স্বাদ মতো লবণ তো দিলামই, দিয়ে এখানে কুসুম গরম পানি দিয়ে আটার ডোটা আমি তৈরি করে নিব। এটা কিন্তু ওই যে কি বলে ময়দা দিয়েও তৈরি করা যায়, কিন্তু আমি আটা দিয়ে তৈরি করে নিয়েছি। তো এই ডোটাকে মাখিয়ে মাখিয়ে রেখে দিব, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে কিন্তু অবশ্যই ইস্ট দিতে হবে। আমি কিন্তু এখানে ইস্ট দিয়েছি, হয়তো বা বলেছি কিনা খেয়াল নেই। তো এই তো আমি এখন মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে দেখেন আমি তেঁতুলের সস বা চাটনি যেটা বলেন, যে কোনো একটা বললে হয়, সেটা তৈরি করব। তার জন্য এখানে আমি তেঁতুলের যে রসটা আছে সেটা নিলাম, চিনি নিলাম, স্বাদ মতো লবণ, বিট লবণ, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সব কিছু মিশিয়ে তারপর আমি চুলার মধ্যে জাল করে নিব। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এদিকে দেখেন আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচের ইয়েটা আর কি আধ ভাঙা করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটুখানি পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে। তো সব কিছু যে অনেকটাই ঘন হয়ে আসছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। আর এই যে দেখেন সসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সবাই খেতেও খুবই পছন্দ করেছিল। এই সসটা দিয়ে অনেক কিছুই করা যায়। তো আমি জাস্ট একটু ডেকোরেশন করে নিলাম চিলি ফ্লেক্স দিয়ে। তো আপনারা চাইলে নাও করতে পারেন, একটু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এদিকে যে এদিকে সসটা তো রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি যে কেকের যে মোলটা আছে সেটা আমি রেডি করে নিয়েছি। এটার মধ্যে বাচ্চাদের যে লেখালেখির যে খাতার কাগজ আছে সেটা দিয়েছি, দিয়ে তেল ব্রাশ করে রেখে দিয়েছি। আর এদিকে আমি ভাগ ভাগ করে নিয়েছি। তো অনেকটাই কিন্তু ডোটা ফুলে গেছে, তো দেখতেই পাচ্ছেন 2 হাত দিয়ে আমি এভাবে ইয়ে করে নিচ্ছি। আর এদিকে আমি পুরটা রেডি করে নিয়েছি। তো পুর বানাতে যা যা লাগে
দুই একটা যে আইটেম একটু শর্ট ছিল তার জন্য পুরো রেসিপিটা শেয়ার করি নাই। তারপরেও বলে দিচ্ছি আমি কীভাবে বানিয়েছি। তো এখানে আমি কিছুটা আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে যে মাংস রান্না করতে যা যা মশলা লাগে অল্প অল্প করে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আলু এবং পেঁয়াজ দিয়ে আর কি যে মুরগির মাংসের বুকের অংশ সলিড যে মাংসগুলো আছে না, ওগুলা দিয়ে একটু যে আমি রান্নাটা করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পেয়েছেন গোল গোল করে আমি বানগুলা তৈরি করে নিয়েছি যতটুকু হয়েছে। তো এখানে আমি এই যে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিয়েছি, এতে করে উপরে খুবই সুন্দর একটা কালার আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই বানটা অবশ্যই সবাই খুব পছন্দ করে। আর সবসময় বেকিং আইটেমগুলো আমি চুলায় তৈরি করে থাকি। তো এখানে আমি চুলার মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম। অনেক সময় লেগেছিল এটা হতে, প্রায় ১ ঘন্টার মতো হয়ে গেছে। ১ ঘন্টা আমি লেগেছিল যে এই যে বানটা হতে। তো তারপর আমি উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে সেটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এটা হচ্ছে মাগরিবের নামাজের পর আর কি খাওয়া হবে সন্ধ্যার নাস্তা হিসেবে, তো তার জন্যই বানানো হয়েছিল। তো এইদিকে আমি তেঁতুলের সসটা না ঠান্ডা হয়ে গেছে, বাচ্চারা খালি খালি তেঁতুলের সসটা খেয়ে নিয়েছে। তো এটা এত মজা হয়। তো এখন আমি বয়ামে করে রেখে দিয়েছি একটা কাচের জারে। এটা চাইলে কিন্তু অনেক দিন পর্যন্ত তেঁতুলের সসটা খাওয়া যায়। আর এদিকে আমাদের বানগুলা দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এদিকে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল টক দইয়ের রেসিপিটা দেওয়ার জন্য। তারপর আরও কিছু আপু লেগেছিল মিষ্টি দইয়ের রেসিপিটা দেওয়ার জন্য। তো আজকে আমি টক দই বসাবো, তার জন্য আপুর সাথে শেয়ার করা। এখানে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। আর এই যে একদম লো আঁচে আমি খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নিব, এতে করে খুবই সুন্দর হবে আর কি, দইটা খুব সুন্দরভাবে বসবে। আর এই যে আমি কিছুক্ষণ পর পর এইভাবে নাড়িয়ে দিয়েছি। চাইলে কিন্তু চামচ দিয়েও করা যায়, কিন্তু আমি চামচ আর ব্যবহার করি না, এভাবেই করেছিলাম। তো ভালোভাবে আমি জাল করে নিয়েছি। আর এদিকে আমার জন্য একটু চা করে নিচ্ছি। তো পানি চা পাতা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এদিকে আমি একটু পরোটা ভেজে নিচ্ছিলাম। তো এই যে দেখেন সরিষার তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তো এই পরোটাগুলা কিন্তু যে কি বলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু পরোটা সয়াবিন তেল বা ঘি এগুলা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে, বা বাটার দিয়েও খেতে ভালো লাগে। কিন্তু সরিষার তেল দিলে না আমার কাছে মনে হয় কি পরোটার যে একটা টেস্ট, তো সেটাই মনে হয় পাওয়া যায় না আমার কাছে, যেটা খেয়াল করেছি আর কি। সবসময় তো পরোটা চা খাওয়া হয়, সেটা তো আপনারা দেখেনি। তো আমি সয়াবিন তেল বা ঘি দিয়ে কিন্তু পরোটা ভেজে থাকি বেশিরভাগ। তো আজকে সন্ধ্যার পর বাবু আসছিল, তো ওকে বলছিলাম, তো ও তো সরিষার তেল ছাড়া খাবে না, আর চা করে দিয়েছে কিন্তু ও খায় নাই। তারপর ইভানিকে দিয়েছিলাম, তোমরা চার পরোটা খেয়ে নাও, মামা খাবে না। তো ওর একটু ঠান্ডা লেগে গেছে, আর শরীরটাও বলতেছে ভালো না, ঠান্ডা লাগলে দেখবেন কোনো কিছু খেতে ভালো লাগে না। বলতেছে আমাকে শুধু একটু গরম পানি করে দাও। তো তারপর গরম পানি করে দিয়েছিলাম, তারপর ওকে আবার লাল চা করে দিয়েছিলাম। আর এদিকে দেখেন আমি পানি বসিয়েছি, আদা কুচি, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে আমি একটু লাল চা বসিয়ে দিয়েছি বাবুর জন্য। আর এদিকে আমি ভাত রান্না করব। তো ভাতের চালটাকে আমি ধুয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। তো রাতের বেলা খাওয়ার পর যেটা থাকবে সেটা দিয়ে আবার সকালবেলা চাপটি হবে, তার জন্য একটু ভাতের চাল বেশি করেই দিয়েছি। এমনিতে যখন চাপড়ি রান্না করি সেটার স্বাদ একরকম, ভাত দিয়ে যখন রান্না করি সেটার স্বাদ অন্যরকম। তো যখন আবার খুদে চাল দিয়ে করি তখন আবার অন্যরকম। তো এক একটা স্বাদ না এক এক রকম, যে কোনোটার সাথে কোনোটা মিলায় না। আর এদিকে আমি একটু চা করে নিচ্ছিলাম। তো যে এখানে যে কি বলে একটু লেবু দিয়ে দিচ্ছি।
ওই যে বাবুর জন্য যে করেছিলাম সেটা আর কি। একটু লেবু দিলে কালারটা চেঞ্জ হয়, খেতেও ভালো লাগবে। তো বাবুকে আমি এখন দিয়ে দিচ্ছি চাটা। আমি অনেক রাত্রেবেলা ভয়েস দিচ্ছিলাম, আর এদিকে একটু গুছিয়ে গাছিয়েও নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। রাতে খাবারের পর কিভাবে যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা মূলত। এদিকে ভাত তো হয়ে যাচ্ছে, আর সাথে কিছুটা পোলাও আছে, মাংস আছে, তো সেটা দিয়েই খাওয়া হবে আর কি। ভাত অনেকটাই রয়ে গিয়েছিল, তো চাল ধোয়ার পানিটা আবারও গাছে আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি সবসময় করি, দিয়ে দিই আর কি। তো চাল এবং ডাল ধোয়ার পানিটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো বাবু শুধু রং চাটা খেয়ে চলে যাচ্ছে, ওর নাকি ভালো লাগতেছে না, বলতেছে আজকে আর পড়াবো না, চলে যায়। তো তারপর ও আবার বাসায় চলে গিয়েছে। তো খাবার দাবারের পর রান্নাঘরে দেখবেন দুপুরে হোক, সকালে হোক, আর রাতে হোক, অনেক থালা বাসন জমা পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিছু আগেও মেজে নিয়েছি, এখনও আবার মাজতেছি। তো একের পর এক করতেই হয়। আর এদিকে যে কি বলে, এই পাতিলটার মধ্যে না চুলাটা যখন একটুখানি গ্যাসটা একটু বাড়ানো থাকে, সাইডগুলো একটু কালো হয়ে গেলে এগুলো উঠাতে অনেক কষ্ট হয় এই স্টিলের পাতিলগুলোর মধ্যে। তো তার জন্য একটু সাবধানে কাজ করতে হয়, কিন্তু রান্না করতে আরামই, কিন্তু আবার অনেক ভারী, অনেক মজবুত আর কি, অনেক হেভি পাতিলগুলা। তো এই সেটটা তো আমার 5টার একটা সেট, ঢাকনা সহকারে। ঢাকনা হচ্ছে 4টা, আর পাতিল তারপর সব কিছু মিলিয়ে হচ্ছে 4টা আর কি। তো 4টার সাথে 4টা ঢাকনা আছে। তো এখানে আমি ভীম লিকুইডটা শেষ হয়ে গেছে, তো সেটা আমি আবার একটু নিয়ে নিচ্ছি। ভীম যে কত লাগে, আপনাদের ভাইয়া বলে ভীম নাকি আমি খেয়ে নিই, আমি কি ভীম কি খাই নাকি। লাগে সারাদিন কাজ, মানে ধোয়াধুয়ি করলে, বাচ্চাদের ঘর থাকলে অবশ্যই লাগে ভীম। এমনিতেও একটু বেশিই লাগে, একটু পরপর এটা সেটা ধোয়া তো হয়, তার জন্য। এখন আমি রাতের খাওয়াটা শেষ করে নিচ্ছি। আছে এখানে সালাদ, তারপর একটু মুরগির মাংস, ডাল, এই তো এখানে একটু কাবাব আছে, আর শসা, সালাদ, এগুলাই ছিল আজকে রাতের খাবার আর কি। তো সবাই মিলে এখন বসে একসাথে খেয়ে নিব আর কি। খাওয়া দাওয়ার পর আবারও অনেক কাজ আছে, শুধু যে রান্না করে কাজ করব ঠিক তেমনটা না। বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে ঘরের কাজ সব কিছুই কিন্তু থাকে। তো একা যেহেতু মেনটেন করি, অনেক যে প্যারাশানি হয়ে যায়, কাজও মনে করেন যে রুটিনের মতোই কাজ করতে হয়। তো যতটুকু পারি আমি আমার মতো করে চেষ্টা করি। আর বাচ্চাদের ঘরে সবসময় তো সব কিছু যে একই রকম থাকে, যে খুবই সুন্দর থাকবে, খুব গোছানো থাকবে, তো সেটা আমার মনে হয় বেশিরভাগ মাদের ক্ষেত্রেই হয় না। কারণ বাচ্চারা তো আর বোঝে না, তার জন্য। তো কিছু করার নাই, একটা কাজ বারবার করতে হয়, অনেকবার করে করতে হয় দিনের বেলা। তো রাতে কিছু কাজ আমি রান্নাঘরে গুছিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর দেখবেন অনেক জমে। তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপর আমরা ঘুমাতে যাই। এটা সব আপুদেরই মনে হয় অভ্যাসটা। তো এখানে যা যা ছিল কিছু তো আগে ধুয়েছি, 2-3 বার তো ধুয়েছি। সন্ধ্যার পর না ধুলেও 3-4 বার, আমার 3-4 বারের চেয়েও আর বেশি ধুতে হয়। সন্ধ্যার সময় তো নাস্তা দেওয়া হয়, দুধ, বিস্কুট, রুটি, তারপর এই যে রাতের খাবার, সব কিছু মিলিয়ে অনেকবারই ধোয়াধুয়ি করতে হয়। আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু একবার সব কিছু ধুয়ে নিয়েছি। গ্যাস বার্নারটাও ধুয়ে নিয়েছি। সারাদিনে একবার গ্যাসটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিলেই কিন্তু গ্যাসটা পরিষ্কার থাকে। তো চেষ্টা তো করি যতটুকু পারি আর কি করার, ততটুকুই করি।
আর রাতের বেলা রান্নাঘরটা না গুছিয়ে ঘুমানো আসলে এমনিতেও ঠিক না, কারণ সকালবেলা উঠে দেখবেন রান্নাঘরটা পরিষ্কার থাকলে আপনার অনেকটাই যে রিল্যাক্সভাবে ঘুমটা কাটবে। আর তা না হলে মাথায় একটা টেনশন থাকবে, আমি তো আজকে রাতে এগুলা গুছাই নাই, রাতে গুছাই নাই, সকালবেলা কখন গুছাবো, গুছিয়ে তারপর আবার যে কি বলে সকালে নাস্তা তৈরি করব। তো এটা কিন্তু দেখবেন যে মাথার মধ্যে শুধু ঘোরে আর ঘোরে। তো তার জন্য তার চেয়ে বরং রাতের বেলা সব কিছু গুছিয়ে তারপর ঘুমানোটাই ভালো। আর বিকেলবেলা আমার নাস্তাটা কমই বানানো হয়, কারণ বিকেলবেলা যদি নাস্তার জন্য রান্নাঘরে ঢুকে পড়ি, শেষ পড়ালেখা একদম অনেক পরে গিয়ে করতে হয়। আর মারা কাছে না থাকলে সব বাচ্চারা দেখবেন পড়তেও চায় না। আর সবাই তো আর সমান না যে পড়া যে কি বলে মা ছাড়াও পড়বে। তো ওই যে প্রত্যেকদিন দুধ, রুটি, ব্রেড এগুলাই থাকে। আর মাঝে সাঝে আর কি নাস্তাটা বানিয়ে দেওয়া হয়। তো এই আর কি সব কিছু মিলিয়ে ঝিলিয়েই নাস্তাটার কথা মানে শুরু করলেই সন্ধ্যার সময়টা শেষ। সন্ধ্যার সময় যে পড়াটা থাকে সেটা একেবারেই শেষ, আর পড়া হয় না। তো তার জন্য দুধ বিস্কুট, দুধ রুটি, মুড়ি সব কিছু দিয়ে মিলিয়ে ঝিলিয়ে চেষ্টা করি করার। আর এদিকে যে ভাতগুলা ছিল, তো ওই ভাতগুলার মধ্যে আমি পানি দিয়ে দিলাম। তো সকালবেলা যেই খায় তো খেতে পারবে। আর চুলা টুলা এগুলো সব কিছু ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা সবাই তো তারপর ঘুমাতে গেলাম। তো এটা ছিল পরদিন সকালবেলা। তো প্রথমে বারান্দার লাইটটা বন্ধ করে দিলাম। আর এখন আবারও বের হতে হবে এহসানকে নিয়ে। এহসান দেখেন, যেহেতু ছোট মানুষ, সকালবেলা উঠতে অনেক কষ্ট হয়, বারবার ডাকাডাকি করতেই থাকি আর কি, কিছু করার নাই। চেষ্টা তো করতেছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে কোরআন মুখস্থ করার তৌফিক দান করেন। তো দোয়াও কিন্তু কার দোয়া কখন লেগে যায় সেটা বোঝা মানে বোঝা মুশকিল। আল্লাহ কার ডাক কখন কবুল করে নেন। তো দোয়া করবেন আমার ছেলেটার জন্য যেন কোরআন মুখস্থ করার তৌফিক আল্লাহ দান করেন। এদিকে আমি ওই যে টক দই এর জন্য দুধটা দিয়ে আমি বসিয়েছিলাম, জাল করেছিলাম, সেটা যে ঠান্ডা হয়ে গেছে। তো আঙুল দিয়ে চুবিয়ে দেখতে হবে আপনি কিছুক্ষণের জন্য যে আঙুলটা রাখতে পারেন কিনা, সহ্য হয় কিনা। তো তাহলে যদি সহ্য হয় তাহলে বুঝবেন যে দুধ ঠিক আছে। তো ওদিকে যে দুধটা খেতে আমি দুধ তো আমি কি বলে সরি দইয়ের জন্য বসিয়ে দিয়েছি। তো গরম জায়গায় রেখে দিলেই হবে। আমি রান্নাঘরেই রেখে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি বসে যাবে। আর এদিকে আমি একটু চাপটি বানিয়ে নিচ্ছি। এদিকে ভাতের চাপটি বানাবো। তো ভাত, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি যে মেখে নিয়েছি, একটু আটা দিলাম, দিয়ে মেখে নিয়েছি। নিয়ে তারপরে এই যে চেপে চেপে আমি চাপটিটা তৈরি করে নিচ্ছি। আর শুধু ভাত দিয়েও কিন্তু চাপটি তৈরি করা যায়, অনেক ভালো লাগে, খুবই ক্রিস্পি হয়, সেটা চার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, ঘরে আগের টক দই ছিল, সেটার মধ্যে একটু চিনি, একটু লবণ আর একটু ম্যাঙ্গো ট্যাং পাউডার দিলাম। দিয়ে তারপর একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে ম্যাঙ্গো লাচ্ছি। আর রাস্তার পাশে যে লাচ্ছি বিক্রি করে শুধু টক দই দিয়েই কিন্তু তৈরি করে। তো আমি এখানে ম্যাঙ্গো যে লাচ্ছিটা সেটা তৈরি করে নিলাম অল্প করেই। আর ওরা যেহেতু এখনও ওঠে নাই, ওদের খাবারটা এখনও মানে ওঠার পর আর কি তৈরি করে দিব। আর এই যে দেখেন রেডি হয়ে গেছে চাপটি, বাদাম লাচ্ছি আর লাল চা। এই ছিল আজকে সকালের নাস্তা। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তোবা আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে বলেই এই পর্যন্ত আমার সাথে এসেছেন। ঘরে তো আর কাজের কোনো শেষ থাকে না। তো প্রথমে আমি ইবার টেবিলটা ধরলাম, ইবার টেবিলটা গুছিয়ে নিচ্ছি, তারপর আমি আন্নির টেবিলের দিকে যাব। তো ইবার টেবিলের সব কিছু সরিয়ে ভালোভাবে একটু মুছে নিয়েছি। আর ওদিকে হচ্ছে মুছে তারপর যে
বইগুলো আর কি রেখে দিব। সব বাচ্চাদের পরীক্ষা এগিয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এখন যে ইবামনির বই তো থাকবেই, আন্নির বই হয়তোবা লাগবে না আর কি। তো এই তো দইটা বসে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।